আমি আমাদের জেলার কলকাতা উত্তর শহরতলি জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। সম্মানিত মঞ্চে উপস্থিত মন্ডল, জেলা এবং অন্যান্য নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত ব্লক ও কার্যকর্তারা এবং যারা পথচলতি মানুষ, যারা দাঁড়িয়ে মায়েরা, বোনেরা, দাদারা, বয়োজ্যেষ্ঠরা, যারা ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী পথসভা চলছে, আমাদের প্রার্থী শ্রী ভদ্রদত্তের সমর্থনে যারা শুনছেন তাদেরকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। একজন খুব হাঁটছেন, প্রবল হাঁটছেন, থামছেন, হাঁটছেন, প্রাণ বাঁচাতে এমন হাঁটছেন হাওয়াই চুরি ছিঁড়ে ফেলেছে। দামি হাওয়াই চুরি প্রায় 6-8 হাজার টাকা দাম। যে শাড়িটা পরেন, গাড়ি ছেড়ে থাকা মানুষ, প্রায় 1 লক্ষ টাকা করে শাড়িগুলোর দাম। না শাড়ি তুলে কথা বলছে না, বা হাওয়াই চুরি তুলেও কথা বলছি না। কেউ কেউ বলছেন ওগুলো চুরির মাল হতে পারে। মনে হচ্ছিল বলে বসে বসে লিখছিলাম, সেটা দিয়ে শুরু করি। রেমাল গেছে, রেমাল গেছে আজ আকাশে অন্য ঝড় এসেছে। এই ঝড়ের নাম রেমাল নয়, এই ঝড়ের নামটা মোদি। ঝড়ের নামটা রেমাল নয়, এই ঝড়ের নামটা মোদি। জোড়া ফুলের পাপড়ি উঠছে হাওয়ায়, কাঁপছে পাপের নদী। তাই যারা কাঁপছে, তাই তারা বেকার হাঁটছে। হ্যাঁ, হাঁটলে সুগার কমে, কোলেস্টেরল ইত্যাদি অনেক কিছু কমে। তিনি হাঁটতে হাঁটতে পশ্চিমবঙ্গে যারা জনগণ রয়েছেন তারা কেমন করে বাঁচবে, কেমন করে খাবে, পড়বে, সেই বাজেট ট্রেডমিলে করে ফেলেন। তিনি হাঁটছেন, হেঁটে ভিড় জড়ো করতে পারছেন না, তবুও তিনি হাঁটছেন, ভিড়ের সন্ধানে হাঁটছেন। দুর্ভাগ্যজনক ভাবে যে রেমাল ঝড় এসেছিল, সেই ঝড়ে তাদের মন খারাপ হয়েছে, কারণ এবার চাল ডাল পেপার কিছু চুরি করতে পারা যায়নি। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে চোখে চোখ রেখেছিল, তাই তাদের মন খারাপ। তবে শোনা গেছে যে তৃণমূলের যারা বাড়ির মায়েরা, বোনেরা রয়েছেন, চোর নেতাদের স্ত্রীরা রয়েছেন, যারা চুরির সঙ্গে সরাসরি যুক্ত নয়, তারা তাদের নিজেদের স্বামীদের অপকর্ম জানেন, তাই নিজেদের শাড়িতে, জামাতে, গামছায় ফোন নম্বর লিখে রেখেছিলেন। ঝড়ে এই জামা কাপড় যেখানেই উড়ে গেছে, শোনা যাচ্ছে তৃণমূল নাকি বলছে যে ভুল বশত চাল পেপার পাইনি বলে এবার আপনাদের তৃণমূল বাহিনী জামা কাপড় আমরা ছেড়েছিলাম। যারা যারা গামছাতে, জামা কাপড়ের যে ফোন নম্বর দিয়ে রেখে দিয়েছেন, তৃণমূলের পার্টি অফিস থেকে সংগ্রহ করে নিন। ভুল বশত হাত চুরি করে ফেলেছি, আমাদের মালিয়া আমরা ছেড়েছি, ক্ষমা করে দিন। তিনি হাঁটছেন, তিনি আরো হাঁটছেন। তার উদ্দেশ্যে বলি,
যতই হাঁটুন ছিড়বে আবার দামি হাওয়ায় চটি, যতই হাঁটুন ছিড়বে আবার দামি হাওয়ায় চটি। ভালোই ভালোই স্বীকার করুন ছেড়েছেন কপটি। লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী, লাইন দিয়ে জেলে যাবেন। আর নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন বারবার, কিন্তু সাবধানতার কথা বলছেন যে স্বীকার করুন, নাহলে আমার দেশের আইন আদালত যে বন্দোবস্ত নেবে সেই অনুযায়ী সারা ভারতবর্ষের যারা পারিবারিক চুরির ব্যবসা খুলেছে, টাকা মারা কোম্পানি টিএমসি এর মতো, তারা সবাই জেলে যাবেন আমার দেশে। লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী, লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী। আর চুরির মাল যে হয় না হজম, না হয় তাতে পুষ্টি, খাচ্ছেন কেন গোষ্ঠী, জ্বালছেন সারা গোষ্ঠী। যাই হোক, উপস্থিত সকলকে প্রণাম জানাচ্ছি আর একবার। যারা পথ চলতি মানুষ রয়েছেন, যারা তৃণমূলের চোর চুরিতে অতিষ্ঠ হয়ে রয়েছেন, যারা চাইছেন, যারা জানেন যে অবশ্যই এই ভোটটা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারকে পাল্টাবার ভোট নয়, তার সামনে এগিয়ে আসছে সাধারণ মানুষজন। আমাদের এই আগরপাড়ার এই মহাজাতি নগরের যারা মানুষ রয়েছেন, তারাও যেমন প্রস্তুত হয়ে রয়েছেন, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন এবং যারা লড়াকু কার্যকর্তা রয়েছেন, তারাও সমান তালে প্রস্তুত হয়ে রয়েছেন পথ দেখাতে ভারতীয় জনতা পার্টির পতাকার তলে। যে সাধারণ মানুষ যারা এগিয়ে আসছেন, প্রতিবাদ করতে চাইছেন, তাদেরকে সসম্মান নাগরিক অধিকার তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গে সঙ্গী করতে। তবে এটা বিধি সতর্কতামূলক আর কি কথা জানিয়ে রাখি, যারা রাস্তার ধারে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, গুরুজনেরা, আমি একটা সামাজিক বার্তা দিতে চাইছি। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এই পুরো তথ্যের সঙ্গে শিলভদ্র দত্ত, অর্জুন সিং, আমাদের মঞ্চের নেতা, বা লড়াকু নেতা, বিরোধী দলনেতা, আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী, তাদের কোন সম্পর্ক নেই। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, যারা প্যান্ডুল করে রয়েছেন, আমি অনুরোধ করবো ব্যাক পকেট থেকে মানি ব্যাগটা বার করে সামনে আনতে। যে হারে তৃণমূলের চোর বড় নেতারা ধরা পড়েছে, যে হারে তারা চাল ডাল ত্রিপল এবার রেমাল ঝড়ে ছাড়তে পারেনি, তারা পকেট মারিতে নেমেছে। তাই আমি অনুরোধ করবো যারা তৃণমূলের এখানে প্রচুর খোঁচর ঘুরে বেড়াচ্ছে, যাদের ইনকাম কমে গেছে ভয়তে, আপনারা দয়া করে পিছন পকেটের মানি ব্যাগটা সামনে রেখে দিন। তৃণমূল ঘুরছে কিন্তু এখানে, কেউ বিজেপিতে ভয়তে জয়েন করবে বলে আর বলছে না তৃণমূল তো আগে করছে, এই চোর টোর আমি নেই, এসব ঘুরে বেড়াচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। আর যারা ভাবছেন যে আমি লুঙ্গি পরে এসেছি, বেঁচে গেছি, না। আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম, একজন সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান চাচা, তিনিও এসেছিলেন, তার বাড়ির 3 জন আমাদের মুসলমান মা বোনেদের নিয়ে তারা আমার সভা শুনতে এসেছিলেন। চাচা হেসে বললেন যে আমি লুঙ্গি পরে এসেছি, আমার কোনো ভয় নাই। যখন আমি গাড়িতে উঠছি তখন এগিয়েছে বললো শালো ব্যাটা, শালারও বিলির প্যাকেটটা ছেড়ে দিছে। তাই প্রত্যেককে বলবো যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা কেউই নিরাপদ নয়, কারণ এখান থেকে, এই এলাকা থেকে এখনো পর্যন্ত তৃণমূল কিছু রয়ে গেছে যারা এখনো চুরিকে জীবিকা করে বড় চুরিগুলো ছেড়ে দিচ্ছে ভয়তে। তো তারা কিন্তু রয়েছে, এটা একদম, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা সামাজিক সতর্কতামূলক কথা বলে ফেললাম। 2024-এর নির্বাচন দেশ গড়বার জন্য নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন। যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং নেতৃত্ব রয়েছে, যারা পথ চলতি মানুষ রয়েছেন, নিরপেক্ষ মানুষ রয়েছে, যারা প্রত্যেকদিন স্বপ্ন দেখেন
যে আপনার রাজ্য থেকে ঘুম থেকে উঠে যাতে খবরের কাগজে বা টেলিভিশন মিডিয়া কোন নেতা কত টাকা চুরি করলো, কার বান্ধবীর হাটের নিচ থেকে কত টাকা পাওয়া গেল, কোন বেকার ছেলে মেয়ে বসে রাস্তায় বসে খাচ্ছে, কোথায় ওবিসি জালি সার্টিফিকেটের জন্য মানুষের প্রাণ অতিষ্ঠ হচ্ছে, সর্বত্র সবকিছু সর্বনাশ হয়ে যাচ্ছে। এই চোরের রাজ্য থেকে চোর চলে যাক, তাদেরকে শুধু একটাই কথা জানিয়ে রেখে দিই, হ্যাঁ অবশ্যই শক্তিশালী দেশ বলতে গেলে শক্তিশালী প্রধানমন্ত্রীর নির্বাচন করতে হয়। ৬০০ দফা নির্বাচনের পরে ভারতবর্ষের মানুষ যে রায় দিচ্ছেন, যে কথা বলছেন, যে জানান দিচ্ছেন, তাতে কিন্তু দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে। এবার ৭ম দফা যে নির্বাচন চলছে, সেই নির্বাচন আমাদের আসন সংখ্যা বাড়াবার নির্বাচন চলছে, এর বাইরে আর কিছু নয়। কিন্তু প্রত্যেকটা সময় আসুন যাই হোক না কেন, সমান প্রজ্ঞা নিয়ে, সমান শপথ নিয়ে শক্তিশালী দেশ গড়বার জন্য, আরো শক্তিশালী ভাবে শপথ নেওয়ার জন্য শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীজি যে মন্ত্রে আমাদের দীক্ষিত করেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, অর্থাৎ সকলকে নিয়েই সকলের উন্নতি, সকলের বিশ্বাস নিয়ে এবং সকলের প্রয়াসে, সকলের আন্তরিক চেষ্টায় একটা শক্তিশালী দেশ তৈরি করতে হবে। সেই স্লোগানকে মিথ্যেবাদী সিপিআইএম, ব্যর্থ কংগ্রেস এবং চোর তৃণমূল তারা যেভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছিল না কেন, সেই মাছ কিন্তু বেরিয়ে পড়েছে। কারণ মিথ্যে এবং অজুহাতে যে শাক তারা কিনেছিল, সেই শাক ছিল ২৫০ গ্রাম। আর নরেন্দ্র মোদীজির গরিব মানুষের সেবার জন্য, প্রান্তিক মানুষের সেবার জন্য একের পর এক যে প্রকল্পের কথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ, প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা জেনে গেছেন যে বিভিন্ন রকম প্রকল্পে নাগরিক সম্মান, যা কেবলমাত্র উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল, এখন সেই নাগরিক অধিকার নরেন্দ্র মোদীজি আমার দেশে যারা 80% মানুষ, যারা নিম্নবিত্ত প্রান্তিক মানুষ, তিনি হিন্দু বা মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ, তাকে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার কি কি কাজ করেছে। তাই তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস যারা কয়েনের এপিক আর ওপিক, এরা একেবারে এখানে ঝগড়া করে, এখানে কুস্তি করে, দিল্লিতে গিয়ে দোস্তি করে, একসঙ্গে ইন্ডিজোটের পিন্ডি চটকাবার চেষ্টা করে, তাদের খোঁজ ধরে পড়েছে এবং মানুষ শক্তিশালী দেশ গড়বার জন্য নরেন্দ্র মোদীজির উপরই আস্থা রেখে দিয়েছে। আমার বলছি, এই ৭ম দফার যে লড়াই, এই শিলবদ্ধ রক্তের মতো বাকি যা যা ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে জেতাবার লড়াই, চোরেদের বিরুদ্ধে আসলে শক্তিশালী পশ্চিমবঙ্গ এবং শক্তিশালী দেশ গড়বার লড়াই। বন্ধুরা এখানে যারা উপস্থিত হয়ে রয়েছে, শক্তিশালী দেশ তখনই তৈরি হয় যখন সেই দেশের সবকটা প্রদেশ বা অঙ্গরাজ্য সেগুলো যখন মজবুত বা শক্তিশালী হয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। যদি আপনারা জানেন যে প্রত্যেক মুহূর্তে বিভেদকামী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর দল, চোর কোম্পানি, টাকা মারা কোম্পানি, এই টিএমসি প্রত্যেক মুহূর্তে ভারত সরকারের বিরুদ্ধে এমন এমন আচরণ করেছে, আদালতের বিরুদ্ধে তারা এমন এমন কথা বলেছে, সংবিধানকে তোয়াক্কা না করে তারা এমন ভাবে মানুষকে খেপাবার চেষ্টা করেছে, তারা প্রত্যেক মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষকে এক বিভেদকামী শক্তি হওয়ার জন্য প্রত্যেকটা সময় উস্কানি দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সেই প্ল্যানকে বানচাল করে দিয়েছে এবং আলটিমেটলি তারা পশ্চিমবঙ্গের চোর রাজত্ব চালানো এই তৃণমূলের দিকে তাকিয়ে আঙুল তুলে বলেছে, রাজা তোর কাপড় কোথায়। তারা যেভাবে মিথ্যের কাপড়ে নিজে ঢেকে রেখে দিয়েছিল, মিথ্যের স্লোগানে তারা পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেক মানুষকে যেভাবে চুরি করে তাদের জীবন জীবিকা শেষ করেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তা অবলোকন করেছেন, দেখেছেন এবং নির্ণয় নিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের ঘরে আগুন লেগেছে, আমাদের পেটে আগুন লেগেছে, আমাদের জীবিকায় আগুন লেগেছে। ৫০০ টাকার ভাতা ছড়িয়ে
সেটাকে আবার ভোট কেনবার জন্য 1000 টাকায় তারা মানুষকে কিনতে চেয়েছেন, তারা মায়েদেরকে কিনতে চেয়েছেন। আর সেই মায়েরা আস্তে আস্তে এবার ঠিক আমরা যে কথা মায়েদের বোঝাচ্ছিলাম, সন্দেশখালী মায়েদের আন্দোলন দেখে, পশ্চিমবঙ্গের নানান বিদ্রোহী মায়েদের প্রশ্ন শুনে তৃণমূল কিন্তু মনে কুটিয়ে গেছে। মায়েরা প্রশ্ন করছেন যে আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন আমার ভোটটাকে কেনবার জন্য। গরিব মা প্রশ্ন করছেন, মধ্যবিত্ত মা প্রশ্ন করছেন, কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে যা চাকরি বাকরির হাল করেছেন, যেভাবে আপনারা কল কারখানা লুটপাট করে বন্ধ করে দিয়েছেন, সিপিএম এর আমল থেকে বিপ্লব করে নাকি শ্রমিক মালিক হয়ে যাবে যে আন্দোলনের স্বপ্ন দেখানো শুরু করে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলোকে 12টা বাজিয়ে দিয়েছিল, সেই অপূর্ণ কাজ সিপিএম এর পূর্ণ করেছে তৃণমূল। এবং এই অপূর্ণ কাজের তালিকার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মায়েরা দেখতে পেয়েছেন যে আমার ছেলেকে চাকরি করতে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আমি আমার ছেলের সঙ্গে রাত্রিবেলা কথা বলতে পারি না, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে পারি না। আমার ছেলে আমার মেয়ে দিল্লি, বম্বে, গুজরাট, আহমেদাবাদ, বম্বে তারা চলে যাচ্ছে। আমি ছেলেটার সঙ্গে রাত্রিবেলা বসে, মেয়েটার সঙ্গে রাত্রিবেলা বসে একটু তরকারি রুটি ভাত খেতে পারি না। আমার ছেলেটা তেল জাল খেলেও শরীর খারাপ হবে। আমাকে ওর বোনটাকে কবে বিয়ে দেবো জানি না, চাকরির পরীক্ষা দিয়েছে। আমার মেয়েটা রাস্তায় বসে রয়েছে। সে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আন্দোলন করে চিৎকার করে আমার চাকরি কোথায় গেল, আমার মেয়েটাকে বলতে হয় তো দাদাকে ফোন লাগিয়ে দিবি, ও কাজ করছে ব্যাঙ্গালোরে, আজকে যেন ঝাল না খায়, রবিবার হয়ে গেলে একটু মাছ মাংস তেল জাল দিয়ে খায়, ও শরীর খারাপ হবে। আমি সেই মায়েদের প্রশ্ন করতে চাই যে 1000 টাকা নিয়ে আপনি হাজার হাজার টাকার যে চাকরি যা এই রাজ্যের সরকার, এই পশ্চিমবঙ্গের মিথ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রত্যেক মুহূর্তে প্রমাণ করেছেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয়, তিনি স্টেজে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির আন্দোলনে যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জেগে উঠেছেন, সেই ভিড়কে দেখে মাথা ঠিক রাখতে না পেরে তিনি রাজনৈতিক মঞ্চ থেকে একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী হয়ে ক্লাবে ছেলেরা যে ভাষায় কথা বলে না, বয়াকা দিয়ে 2 অক্ষরে 2টো খিস্তি দিচ্ছেন। লজ্জা লাগে। আমরা বারবার তাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে চাই, কিন্তু চোর জোচ্চোরকে বীর বলা, এই চাল চোর, ডাল চোর, পাথর চোর, বালু এবং অনুব্রতদের বীর এবং ভালো ছেলে বলা, পশ্চিমবঙ্গের মিথ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে প্রমাণ করে দিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান কারোর মুখ্যমন্ত্রী নয়, তিনি পশ্চিমবঙ্গের মহিলা যুবক কারোর মুখ্যমন্ত্রী নয়, তিনি কেবলমাত্র যারা মানুষের মান ইজ্জত, চাল ডাল চাকরি বাকরি সব চুরি করে তিনি তাদের বাঁচানো মুখ্যমন্ত্রী। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি যা যা মিথ্যে কথা প্রত্যেক মুহূর্তে, এই মুহূর্তে আরো হাওয়াই চটি ছিঁড়ে ফেলে যা যা বলছেন, সেই দিকে তাকিয়ে বলতেই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তার উদ্দেশ্যে আঙুল তুলে বলছেন যে না, আপনি মুখ্যমন্ত্রী নয়, না আপনি মুখ্যমন্ত্রী নয়, আপনি পশ্চিমবঙ্গের সেরা মিথ্যামন্ত্রী। লজ্জা লাগে আমাদের কথাগুলো বলতে। আজকে ভারতীয় জনতা পার্টির যারা যারাই প্রার্থী রয়েছেন, যারা যারাই কার্যকর্তা রয়েছেন, যারা প্রত্যেক মুহূর্তে চুরি দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছেন, মানুষের চোখ খুলছেন, আপনাদের উপরে এই চোর তৃণমূল রেগে যাচ্ছে। রাখবে না কেন? তারা পাথর, লাঠি, বটি, কাটারি নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাদেরকে মানুষ ভোট দিতে ছুটে আসছে তাদের আটকানোর জন্য ভয় তৈরি করছে। আর পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ তাদের হাতে লাঠি কাটারি দেখাবার পর যেহেতু তৃণমূলের ভোট লুটে তারা সঙ্গী হয়ে পড়েছে, তারা নির্বাক নয়নে তাকিয়ে দেখছে। এখানে প্রচুর মানুষ রয়েছেন, আমাদের বাড়ির যারা বড়রা রয়েছে, আমরা আমাদের সংস্কার মতে আমরা বাড়ির বড়দেরকে বা আমরা অনেকেই
সূর্য প্রণাম করি, সূর্যের দিকে হাত তুলে আমরা ওম জবা কুসুম বলে আমরা মন্ত্র বলি, তৃণমূল মন্ত্র বলে। বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে কি বারান্দায় বেরিয়ে পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে দিয়ে ওরা মন্ত্র বলে। যারা দূর থেকে শুনেছেন ভেবেছেন সূর্য মন্ত্র জপ করছে, আগে না। ওরা যে মন্ত্রটা জপ করে, আমার সৌভাগ্য হয়েছে তৃণমূলের কিছু চোর যারা বলছে চুরি ছেড়ে দেবো, বড় না, টিভিতে দেখা যায়, তারা আমাকে কানে কানে বলে নিয়েছে এই মন্ত্র কি। তারা মন্ত্র জপে এরকম করে, চুরি ধরব, চুরি ধরব, চুরি প্রণাম করব, চুরি যদি না করি হাত চুল করে তাই চুরি নাম যাব। কিছু করার নেই। তাদের নেত্রী তিনি চোর জোচ্চরকে বীর বলে দিয়েছেন। যারা মানুষের পাথর, কয়লা, বালি চুরি করলো, যে অনুব্রত উন্নয়নের কম্বল জড়িয়ে এখন তিহার জেলে বসে রয়েছে, যে জ্যোতিপ্রিয় মল্লিক নিম্ন মধ্যবিত্ত মানুষ বা দরিদ্র মানুষ যারা চাল ডালের রেশন তোলে, যে রেশন নরেন্দ্র মোদীজি বিনামূল্যে পাঠাচ্ছেন, করোনার পর থেকে ফ্রি করে দিয়েছেন, সেই রেশন গরিব হিন্দু পায়নি, গরিব মুসলমান পায়নি, গরিব খ্রিস্টান পায়নি, গরিব শিখ পায়নি, আসলে গরিব মানুষই পায়নি। সেই চাল ডাল রেশন যে জ্যোতিপ্রিয় মল্লিক বালু চুরি করেছে, সেই বালুকে চুরির পর যখন এই 5 ঘন্টাগুলো জেলে রয়েছে, তখন পশ্চিমবঙ্গের মিথ্যামন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বীর এবং ভালো ছেলে বলেছেন। লজ্জা লাগা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রত্যেক মুহূর্তে আপনার দলের নির্লজ্জতা প্রমাণ করছেন। তাদের দলের বেশ কিছু ভাঙাপত্র বা দলাপত্র আছে, পাঞ্জাবি পরে সেজে গুজে রোজ সন্ধ্যাবেলা কান্তা সেন্ট লাগিয়ে টিভিতে বসে চোরেদের পক্ষে বড় বড় সওয়াল করে। তারা দারুণ প্রজাতির প্রাণী, আমাদের লজ্জা লাগে। এরা কোন ধরনের চোর জানি না। সারা ভারতবর্ষে ভোগীরা এসেছিল, দস্যুরা এসেছিল, মুঘল এসেছিল, ব্রিটিশ এসেছিল, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, চুরি করেছে। এখানে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন মন্দিরের সামনে হাওয়াই চুরি চোর দেখেছি, আমরা বালতি চোর দেখেছি, গামছা চোর দেখেছি, কিন্তু এই ধরনের চোর দেখিনি যে চোরেরা দলবদ্ধ ভাবে একটা কোম্পানি খুলে আবার সেই কোম্পানি থেকে মুখপাত্র রেখে চোরেদের পক্ষে কথা বলবার জন্য টিভিতে পাঠাচ্ছে পাঞ্জাবি পরিয়ে সবার জন্য। এটা দেখি আমি অবাক হয়ে যাই এই সমস্ত নির্লজ্জ লোকগুলোকে দেখি। আরে ভাই, আপনাদের মান সম্মান নেই, আপনারা চুরি করতে ওস্তাদ, কিন্তু একবার তো ভাবুন যে আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনি সন্ধ্যাবেলা হলেই কান্তা সেল লাগিয়ে চুরির পয়সায় পাঞ্জাবি পরে সবুজ রঙের আবিরে নিজেকে মাখিয়ে টেলিভিশনে বসে যখন চোরেদের পক্ষে নোংরা নোংরা কথা বলেন, আপনার বাচ্চা, আপনার বউ রাস্তায় বেরোলে প্রতিবেশী বলছে ওই দেখ চোরের বাচ্চারা যাচ্ছে, চোরের বউরা যাচ্ছে। দাদা, খারাপ লাগে না? তৃণমূল নেতাদের দেখবেন টলমল করে হাঁটছে, না এক্ষুনি সবাই বলবেন মাল খায়, তা জানি। মদো মাতালের সরকার চলছে পশ্চিমবঙ্গে। কি কারণে বললাম না? কোনো গল্প নয়, মদো মাতালের সরকার পশ্চিমবঙ্গের গোলাবাদির জন্য আমাদের রাজ্যের সরকার কোন শিল্প করতে পারেনি। আমাদের রাজ্যে মানুষের রোজগার যত নেই, আপনি বাইক ছাড়া, এই বাইক দিয়ে হেলমেট ছাড়া যখন রাস্তায় বেরোবেন তখন আপনাকে কপাট শূন্য করবার জন্য পুলিশকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মাইনে তারা নিজেরাই তুলে নিয়ে মাইনে দেওয়ার পয়সা নেই। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে এই সরকার কোন শিল্প করতে পারেনি, উল্টে শিল্প দাঁড়িয়েছে এবং তারা 1
একমাত্র মদ ভাঙ বিক্রি করছে দেশি বিদেশে, তাদের রোজগার মদ বিক্রি করে। তারা যে উন্নয়নটা করেছে, পশ্চিমবঙ্গে কর্মহীন বেকার যুব সমাজকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে রেখার জন্য পাউচে পাউচে বিভিন্ন দোকানে মদের বন্দোবস্ত করেছে। অপূর্ব সরকার। মদ বানাচ্ছে সরকার, বেচছে সরকার, আপনাকে খাওয়াচ্ছে সরকার, আপনাকে তলাচ্ছে সরকার, আবার আপনাকে নিজের পুলিশ দিয়ে ধরিয়ে আবার আপনার থেকে মারামারি করিয়ে ছাড়ছে সরকার। সুতরাং আর নেই দরকার এই মদে মাতানের সরকার। এটা পশ্চিমবঙ্গের মা বোন সবাই বলছে। যখন এই পচা মদ খেয়ে, এই নোংরা মদ খেয়ে আমাদের রাজ্যের একমাত্র রোজগার, যে রোজগারে আপনার আমার হয়তো একটু এদিক ওদিক করে চলে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের এই ট্যাক্সের পয়সায় আমাদের একটু একটু কোথাও হয়তো কাজে লাগাচ্ছে এই সরকার হয়। আমাদের জীবন যাপন করতে খারাপ লাগে। মদের পয়সায় বাঁচবে পশ্চিমবঙ্গ, সেই সবটা পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী যারাই আসুক না কেন, যাদের যেই ব্যর্থতা থাকুক না কেন, কোন মুখ্যমন্ত্রী ভেবেছেন? ভাবেননি। যুব সমাজকে মদ খাইয়ে ঝিম পাড়িয়ে ঘুমিয়ে রেখে দাও, সে নিজের চাকরি বাকরির কথা বলবে না। ক্লাবে ক্লাবে ইলেকশনের আগে মস্তান তৈরির জন্য চুরির কোটি কোটি টাকার মধ্যে লাখ লাখ টাকা পাঠিয়ে দাও। গ্রামের বেকার ছেলেগুলো ক্যারাম পিটো, আর এলাকা থেকে মা মাসিমা অন্যায়ের বিরুদ্ধে ভোট দিতে গেলেই যেন মুখে দাঁড়াবে লাঠি নিয়ে মাসিমা তৃণমূলকে ভোট দিতে হবে, নাহলে টুকটুকি কিন্তু টিউশন আর ফিরবে না। আমি সেই সমস্ত মাস্টারদের পরিষ্কার বলে দিচ্ছি যে খোচরের বাচ্চাগুলো এখানে কিছু না কিছু ঘোরাঘুরি করছে, প্রত্যেক জায়গায় ছাড়া থাকে। তাদের বলি, ভাই তোমরা কত বড় দাদা হয়েছে জানি না। তোমাদের এক নানুষ নুনুষ দাদা বীরভূমের অনুমানও একা নয়, তার ভূতের ভয়। সেই জন্য উন্নয়ন করতে গিয়ে নিজের মেয়েকে নিয়ে তিহার জলে বসে রয়েছে। যেতে চাও ভাই? তোমাদের আরেক দাদা জ্যোতিপ্রিয় মল্লিক চাল ডালের বস্তা বেচে দিয়ে হাজার হাজার কোটি টাকা সর্বনাশ করে গরিব মানুষের পেটের খাবার কেড়ে নিয়ে সেও এখন জেলে ঢুকে বসে রয়েছে। এলাকার তৃণমূলের কোন দাদা এখানে রয়েছেন, যেতে চান? একটু ভেবে রেখে নিন। আপনাদের আর এক নেতা পুরো শিক্ষা দপ্তরটাকে জেলে ঢুকিয়ে ইয়া বড় ভূমি নিয়ে জেলে রয়েছেন, পাশ ফিরতে পারেন না। সে ভদ্রলোক সম্বন্ধে কি আর বলবে? এত বড় ভুঁড়ি, ভুঁড়ি হওয়া পাপ নয়, কিন্তু এত বড় ভুঁড়ি হওয়া যদি রঙই দেখতে পায় না, তারা নাকি হাঁট না গোড়াইয়ের বয়সী গার্লফ্রেন্ড পাওয়া যায় না, পাওয়া যায়। যাই হোক, এত বড় বড় মস্তান জেলে ঢুকে গেছে। অপরদা কখনো ভাবতে চেও না পিসি এবং ভাইপো যারা নিজেরাই বিভিন্ন রকম কেসে জড়াচ্ছে, যারা নিজেরাই একগাদা কেস খেয়ে রয়েছে, তারা তোমাদের ছাড়াতে যাবে। 25%, 75% পাবলিকের যে ঝাড়া টাকা, পাবলিক গরিব দুঃখীদের ঝাড়া টাকাটাকে নিয়ে তারা বলেছেন তৃণমূলের এক নেত্রী, তার হিসেব অনুযায়ী যা ইউটিউবে খুঁজলে এখনো দেখা যায়, এই তৃণমূলের নিয়ম 25% নিজে ঝেলে রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে 75% পাঠিয়েছিল। পাঠাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচায়নি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলা পুরনো প্রবাদ রোজ বিড়বিড় করছে। সেই প্রবাদ হচ্ছে, চাচা আপন পান বাঁচা, নইলে কদিন পরে লোহার গারদ রাখা রয়েছে খাঁচা। যারা এলাকায় দাদাগিরি ফাদাগিরি করবার কথা ভাবছেন, 1 তারিখে ভোট লুট করবার কথা ভাবছেন, আবার বলছি পান্তাভাতে কাঁচা লঙ্কা ঘি ফি দিয়ে ঘুমিয়ে পড়ুন, খেয়ে দেবে। এমন অম্বল হবে, এমন ছোঁয়া ডেকুর উঠবে না, বাড়ি থেকে বেরোতে পারবেন না। ভাই কি দরকার রয়েছে? কেন এই অন্যায়টা করছে? দেখতে পাচ্ছেন তো ভরাডুবি হয়ে যাবে বলে আপনার নেত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে ব্লক করে কিস্তি দিয়ে ফেলছে। এটাকে দেখে বুঝছেন না? বেশ কিছু পুলিশ তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এলাকার যারা কাউন্সিলররা রয়েছেন, এলাকার উন্নয়নের নামে ড্রেন এত শুরু করে দিয়েছে, জল জমে যাচ্ছে, মশা হচ্ছে।
মানুষের রোগ জীবাণু বাড়ছে, জল বৃষ্টি হলে থই থই করা অবস্থা। তাদেরকে বলে দিচ্ছি, সোজা হয়ে যান বাবা, সোজা হয়ে যান। এত পয়সা ছেড়েছেন অবৈধ নির্মাণ করিয়ে, আপনার বউকে আপনি এত গয়না পরিয়ে দিয়েছেন, সে খবরটা কি রাখেন? যখন মোটা গয়না পরে সোনার আপনার বউ যখন দামি প্রেজেন্টেশন নিয়ে কারোর বিয়ে বাড়ি, কারোর জন্মদিন বাড়ি, কারোর অনুষ্ঠান বাড়িতে যায়, তখন পাড়ার বাকি বউরা আপনার স্ত্রীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, গলার দিকে, আর নিজেরা বলা বলি করে, ওই দেখ ওইটা আমার ঢালাই ঝেড়ে হয়েছে গয়নার নিচের দিকটা, আর একটা বলে না গলার যে চেনটা রয়েছে ওইটা আমি ক্যান্টিলেবার বাড়াতে গেছিলাম, ওই অমুকের বাচ্চা সে 70,000 টাকা নিয়েছিল আমার বরের থেকে। আপনার বউ দামি গয়না গুলো পরে আর বিয়ে বাড়ি যেতে চাইছেন না দাদা। 2 বছর আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতেন, উন্নয়নের একটা বিড়ি 3 বার টান মেরে নিভিয়ে রেখে দিতেন, এখন একটা সাদা সিগারেট একটা মেরে ছুঁড়ে ফেলে দেন। আগেতে আপনার গলায় লাল বা কালো কারে মা কালী বা বাবা লোকনাথের মাদুলি ঝুলতো, এখন উন্নয়নের চুরি ঢেউতে আপনার গলায় এলসিসিএম কুকুরের থেকে মোটা শোনাচ্ছেন দাদা। ভুলে রেখে দিন, বেঁচে রেখে দিন, সময় খুব খারাপ। আবার বলছি হারিয়ে যাবে হাওয়াই চটি, পড়ে থাকবে দাঁত কপাটি। সাবধান দাদা, ভালো হতে, পরিষ্কার হতে, অন্যায় স্বীকার করে ভদ্র মানুষ হতে, এই পাড়ায় চলাফেরা করতে কেউ আপনাকে আপত্তি করবে না, একটুখানি শুধরে যান। আর একটা বড় অংশের পুলিশ রয়েছে যারা এই অন্যায়তে সরাসরি যুক্ত হয়েছে, সবাই নয়। প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়তে পুলিশের একটা বড় অংশ তারা এই চুরি দুর্নীতিতে সাহায্য করছে। আমি সেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি, বড় থেকে ছোট তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, কারণ তাদের খারাপ লাগে। তারাও আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে অশোক স্তম্ভকে আর বর্দিকে সম্মান করতে গিয়ে, আইনের রক্ষা করতে গিয়ে পুলিশের চাকরি করতে গিয়েছিল, কিন্তু তাদের এই মুহূর্তে কাজ যারা গরিব মানুষ, হিন্দু মুসলমান, তাদের জন্য দল মত ধর্ম জীবিকা কোনো কিছুকে তোয়াক্কা না করে সবকা সাথ সবকা বিকাশের জন্য নরেন্দ্র মোদীজি একের পর এক যে প্রকল্প বাড়াচ্ছেন, গরিব মানুষের মাথার উপরে ছাদ দিচ্ছেন, আবাস প্রকল্প, বাড়ি বাড়িতে জল বা পানি পৌঁছাচ্ছেন, জল জীবন মিশন, যেখানে জব কার্ডের জন্য তিনি বরাদ্দ টাকা বাড়িয়েছেন, জব কার্ডের টাকা এখান থেকে চুরি হচ্ছে। বাচ্চাদের যাতে একটুখানি স্কুলে গিয়ে দুবেলা দুমুঠো খাবার খেতে পারে, তাদের জন্য যে মিড ডে মিল যা তিনি পাঠাচ্ছেন, বিনামূল্যে রেশন যা পাঠাচ্ছেন, সেগুলোকে চুরি করছে যে তৃণমূল, তাদের সঙ্গে চুরির টাকা যাতে কালীঘাটে পৌঁছে যেতে পারে পুলিশের গাড়ি করে ওপর থেকে নিচে অব্দি একটা বড় অংশের পুলিশ জুড়ে গেছে তাদের সঙ্গে। সেই পুলিশদের মধ্যে সবাই খারাপ নয়। যারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের চোর চোর নেতা মন্ত্রীকে পুলিশরা স্যালুট করছে, আমি জানি আমাদের টেলিভিশনে যখন এই দৃশ্য দেখি আমাদের সবার খারাপ লাগে, না শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নয়, পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের, মায়েরা, বোনেরা, দাদারা, বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকেরই খারাপ লাগে, কারণ তারা পুলিশকে কোনোদিন চোরকে স্যালুট করছে দেখতে পাননি। সেই পুলিশদের সঙ্গে আমাদের কথা হয়। আমার এক পুলিশ অফিসারকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার আদিবাড়ি যেখানে, সে আমার সঙ্গে পড়াশোনা করত, তাকে জিজ্ঞাসা করেছিলাম কি কেমন লাগছে তোমার এখন চোরদেরকে স্যালুট ঠুকতে? এলাকার যারা তৃণমূলের চালানো আটানো নেতা আছে শুনেনি,
আর যারা আপনার বড় বড় নেতারা ঘরে বসে এই মাইকের আওয়াজ যাচ্ছে, টিভি চ্যানেলে নিউজ দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু ভাই কমিটিতে আজকে আবার কত লোক কম হলো তারাও শুনেনি। সেই পুলিশ অফিসারকে বলেছিলাম যে মোদির আপনারা কসম খেয়েছেন, যে অশোক স্তম্ভের কসম খেয়েছেন, তারপরে এই চোরগুলোকে স্যালুট করতে আপনার খারাপ লাগে না? সেই ভদ্রলোক উত্তর দিয়েছিল, আমার সঙ্গে কলেজে পড়তো, অন্য স্ট্রিম, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম, সে আর্টস নিয়ে পড়াশোনা করত। সে উত্তর দিয়েছিল যে খারাপ লাগে, খুব খারাপ লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না, যখন এই চোর চোর গুলোতে চাকরি বাঁচাবার জন্য বউ বাচ্চাকে নিয়ে ট্রান্সফার হয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার ভয়তে যখন আমরা স্যালুট করি স্যার, তখন খুব খারাপ লাগে। স্যালুট করার পর থানার বাথরুমে ঢুকে ওই লাল সাবানটাকে নিয়ে আমার ডান হাতটা মনে লেগে যায় বলে বিশ্বাস করুন স্যার, সেই দিনটার দিকে তাকিয়ে রয়েছি যেখানে ভারতীয় জনতা পার্টি আপনাদের যে কর্মীরা রয়েছে তারা চোরের বিরুদ্ধে যে আন্দোলন করছে, আর এই আন্দোলনে পশ্চিমবঙ্গের আপমর মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়ে আপনাদের কাছে এগিয়ে আসছে, এই সরকারটাকে ফেলে দিন স্যার। সেদিন যে হাত দিয়ে এই চোরকে স্যালুট করি, এই হাত দিয়ে আইনের তরি কোমরে পড়িয়ে আর লোহার হাত করে হাতে দিয়ে হিট করে টানতে টানতে জেলে পুড়ে দেবে। কানে গেল চোরেদের সোনামণিদের? সাবধান হয়ে যান স্যার, সাবধান হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মানুষে গিয়ে যখন জানে যে চুরি চুরে হিংসা ছাড়া এই চোর তৃণমূলকে তৃণমূল বাড়ির মায়েরা বোনেরা ভোট দেবে না, তখন তারা হিংসার কথা বলছে। আমি জানি এখানে যে মানুষজন রয়েছেন তাদের বিলক্ষণ মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় গিয়ে বারবার বলছেন, কালকা যোগী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে মায়েরা বোনেরা বিজেপি যখনই ভোট চাইতে আসবে, বলতে পারছে না, যখনই চোরেদের বিরুদ্ধে ভদ্রলোকের ভোট চাইতে আসবে এটা বলতে পারছে না, যখনই ভোট চাইতে আসবে তখনই হাতা খুন্তি বুটি নিয়ে তেড়ে যান, আক্রমণ করুন। এই কথা বলেছে কি বলেনি? বলুন, বলেছে কি বলেনি? আর তার ফলশ্রুতিতে কদিন আগেই মেদিনীপুরে আমাদের এক মা কর্মী তাকে খুলনায় যেতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সতর্ক করে একটা কথা মনে করে দিচ্ছি, তৃণমূলের নবনেতা গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র এমপি যার সাংসদ হয়ে মাসে 2.5 লাখ মাইনে পায়, কিন্তু নাকি তার গাড়ি নেই, বাড়ি নেই, জমি নেই, জানি না জামা প্যান্ট খারাপ করে, জানি না। ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা রয়েছে কাল থেকেই দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবারে চাঁদা না করে চাঁদা তুলছে ওনাকে একটা টোটো কিনে দেওয়ার জন্য। এত গরিব তো দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের চোখে। পরের দিনে রেমালের দিনে আবার 8,000 টাকা একটা গেঞ্জি পরে, এত গরিব নেতা যার বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, জিরেদ নেই, লিপস এন্ড বাউন্স কোম্পানির সিইও 8,000 টাকার গেঞ্জি পরে, অল সেন্স কোম্পানির নাম, অল সেন্স। যারা গুগল টুগল করেন, এত জামা কাপড় কেনেন ছেলে মেয়েরা, তারা একবার মেরে দেখে নেবেন। অল সেন্সের জামা পরে ডায়মন্ড হারবারের গরিব হিন্দু, গরিব মুসলমান যারা ঝেড়ে ফাঁক করেছে তারা কেমন আছে সেটা দামি গাড়ি চড়ে গিয়ে আবার একটা ভাঙা টোটোই না অটো করে দেখবার নাটক করেছে। তাকে বলছি এটি সতর্ক হয়ে যাবেন স্যার। আপনারা বলেছেন পশ্চিমবঙ্গের মায়েদের বোনেদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট হিংসা উস্কানি দিচ্ছেন। আমি সাবধান করতে চাইছি আপনাদের,
ভারতীয় জনতা পার্টি আপনাদের সাবধান করতে চাইছে, গণতান্ত্রিক পরিবেশে আপনারা ভোটের মধ্যে দিয়ে জেতবার চেষ্টা করলে জিতুন, কিন্তু ভয় দেখিয়ে দালাল পুলিশকে সঙ্গে নিয়ে হিংসা ছড়িয়ে যদি জেতার চেষ্টা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি করে এখন হাঁটছেন, এরপর খালি পায়ে হাঁটবার সুযোগ থাকবে না, মিলিয়ে নেবেন। আপনারা পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে কি ভেবেছেন? আপনারা পশ্চিমবঙ্গের মা বোনেদের বলছেন যেখানে বিজেপি যাবে ভোট চাইতে, সেখানে হাতা খুন্তি আর বটি নিয়ে রেডি থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সংসার করেননি, আপনি মা হননি, অনেকেই হতে পারেন না, অনেকে বাবাও হতে পারেন না, অনেকে বিয়ে করেন না, কিন্তু তারা কোনদিন পশ্চিমবঙ্গের মা বোনকে এইভাবে ছোট আর আক্রমণ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বিজেপি এলে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাতা খুন্তি নিয়ে রেডি থাকতে বলেছেন, অর্থাৎ আপনি জানেন যে হাতা খুন্তি বটি যা নিয়ে আপনি রেডি থাকতে আপনার ভাইপো বলছে। হাতা খুন্তি বটি এগুলো অস্ত্রের মতো। আপনারা গণতান্ত্রিক ভোট হলে বিজেপির কাছে হেরে ভূত হয়ে যাবেন, সেই জন্য মা বোনেদের হাতে ঘুষের মতো ৫০০০ টাকা গুঁজে দিয়ে হাতা খুন্তি তুলে রক্তাক্ত করতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভুল ভেবেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনি মন দিয়ে সংসারটা করতেন তাহলে এই কথা আপনার জিভ দিয়ে বেরোতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, তাদের হাতে রান্নাঘরের যে জিনিস থাকে হাতা এবং খুন্তি, সেটা সে নিজের জন্য ব্যবহার করেন না, তৃণমূলের চুরির জন্য। হিন্দু মুসলমান সমস্ত মা বোনেদের পরিবারের এমন হাল হয়েছে যে ওই হাতা খুন্তি যা মা দুর্গা অস্ত্রের মতো, যেটা দিয়েছে এই অল্প রোজগারের সংসারে সে নিজে না খেয়ে তার বাড়ির ছেলে মেয়ে স্বামীদের জন্য রান্না করে, ওটা তার কাছে মা দুর্গা অস্ত্রের মতো পবিত্র। আপনি যদি সংসার করতেন, আপনি যদি কিছুক্ষণের জন্য হলে একবার ঘরের কথা ভাবতেন, তাহলে আমাদের মায়েদের হাতে হাতা খুন্তি তুলতে বলতেন না। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সব মাকে আমি ছোট করেছি। আপনি হিন্দু ধর্মকে ছোট করেছেন, আপনি আমাদের সাধু সন্তদের ছোট করেছেন, আপনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, যা আমাদের সংস্কারের মেরুদণ্ড, যা আমাদের আভিজাত্যের মেরুদণ্ড, যা আমাদের সেবামূলক কাজের মেরুদণ্ড, আপনি তাদের ছোট করেছেন। কেন করেছেন? খুব সোজা। একটা অংশের ইমাম সাহেব, তাদেরকে দিয়ে আপনি পড়শি বিলি করিয়েছেন লিফলেট। সেই লিফলেটে লেখা রয়েছে, ইমাম অ্যাসোসিয়েশন বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাই বোনেদের বলছে, যারা সহজ সরল, তাদেরকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিন। আমি সেই ইমাম সাহেবদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই। শ্রদ্ধা ইমাম সাহেবরা, আপনি যদি সচ্চা মুসলমান হন, আপনি যদি পবিত্র কোরআনকে সম্মান করেন, আপনি যদি আপনাদের পবিত্র নবীকে সম্মান করেন, ইমাম সাহেব আপনারা একবার দেখিয়ে দিন যে কোরআন শান্তির কথা বলে, যে কোরআন ভ্রাতৃত্বের কথা বলে, সেই কোরআনের কোন আয়াতে কোন হাদিসে একটা লাইন লেখা রয়েছে যে চোরদের সঙ্গে থাকতে হবে, চোরদেরকে ভোট দিতে হবে? উত্তর দিতে পারবেন না ইমাম সাহেব। তবু আপনারা, আপনাদের একটা অংশ, সবাই নয়, তারা যে কাজটা করেছেন সেটা কোনো কিছুর বিনিময় করেছেন। আর এই কাজ যারা মানব সেবায় অবিরত মানুষের সঙ্গে রয়েছেন, সেই ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে, কার্তিক মহারাজেরা থেকে শুরু করে
তারা যেহেতু মানবতার পক্ষে, বিবেকের পক্ষে, তারা সেবা করার সময় কেউ খেয়াল রাখেন না। কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মার, তারা নতুনের এই ভাষাতে সেবা করেন। তারা কেন চোরেদেরকে ভোট দেওয়ার জন্য লিফলেট বিলি করছেন না? তাই আপনার রাগ, তাই আপনি চোরেদের নেত্রী হয়ে সাধু সন্তদের অপমান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সাধু সন্তদের অপমান করেননি, আপনি বাংলার মাটিকে অপমান করেছেন, বাংলার পরম্পরাকে অপমান করেছেন, বাংলার সেন্টিমেন্টকে অপমান করেছেন। আর হিন্দু মুসলমান সবার যারা চুরি করছে, যাদের জীবন শেষ করে দিচ্ছে, যাদের ভয় দেখাচ্ছে, আপনি তাদের অপমান করেছেন। আর এর জবাব কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এইবারের লোকসভায় কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন। আবার বলছি, এবারে নয় সেফটি পিন লাগানো হাওয়ায় চটি, এরপর খালি পায়ে হাঁটতে হবে দিদিমণি, গুটি 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 গুটি। সাবধান হয়ে যাবে। আমাদের শক্ত হাতে লড়াইটা করতে হবে শক্তিশালী দেশ বানানোর জন্য। যারা সাধারণ বাড়ির মায়েরা বোনেরা রয়েছেন, তাদের আমি একটা ছোট্ট কথা বলি। মায়েরা, আমাদের বাড়ির মায়েরা, দিদিরা, বোনেরা, আমরা যত্ন করে ঘর সাজাই। কাঠের ফার্নিচার, টেবিল, খাট, পড়ার টেবিল, ডাইনিং টেবিল, এগুলো আমরা যত্ন করে ঘরের মধ্যে সাজাই। আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা যত্ন করে সেগুলোকে মোছে। কিন্তু যদি সেই কাঠে আসবাবে যদি ঘুন পোকা বা উই পোকা লেগে যায়, তাহলে আপনি যতই মোছার চেষ্টা করুন, আপনার ঘর যতই সাজাবার চেষ্টা করুন, আপনার সংসারকে যতই শক্তিশালী করবার চেষ্টা করুন, আপনার ঘর আর ঘর থাকবে না। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ঘুন পোকা, পশ্চিমবঙ্গের উই পোকা, পশ্চিমবঙ্গের কাঠ পোকার নাম হচ্ছে চোর তৃণমূল। এই চোর তৃণমূলকে যতক্ষণ না আমরা আমাদের ঘর থেকে, পাড়া থেকে, গলি থেকে, মহল্লা থেকে, লোকসভা থেকে এবং রাজ্য থেকে দূর করতে পারছি, পশ্চিমবঙ্গের মানুষের মন, মগজ, সংসার, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সব জায়গায় কুড়ে 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 খাবে। তাই প্রত্যেককেই বলবো, শক্তিশালী দেশ করতে গেলে শক্তিশালী রাজ্য করতে হবে। আর শক্তিশালী রাজ্য করতে গেলে এই রাজ্য থেকে আমাদের মন, মগজ, দিল, দিমাগ যারা ঘুম ঘুম করিয়ে খেয়ে ফেলছে, সেই চোর তৃণমূলকে হাঁটাতে হবে। শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। এটা কথা নয়, যে বাচ্চারা বাড়িতে ঘুমাচ্ছে না, তৃণমূল বাড়ির বাচ্চা, যাদের মায়েরা ঘুম পাড়াতে পারছে না, নিজের বাবাকেই রাত্রিবেলা চোর চোর বলে দেখে ফেলছে, তাদের জন্য তৃণমূল মানে কি? জোরে বলুন। তৃণমূলের নেতারা যখন বিভিন্ন প্রচারে যাচ্ছে, চুলপু মস্ত হচ্ছে, অনেকেই ভাবছিলেন বোধহয় প্রচুর সভা টভা করছেন। তা না, সবাই লোক করছে না, সভা মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি হচ্ছে, চান টান করে সকালবেলা সভায় বেরোবার জন্য তারা বেরোচ্ছে, যে আপনারা এমন মানুষ এমন ভাবে চোর চোর বলছে, নিজেই চুল টুল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আড়াতে যাচ্ছে, আর আয়না নিজের মধ্যে নিজেই পালিয়ে যাচ্ছে, চুল আর আচড়ানো হচ্ছে, খুব কষ্টে আছে। তো তাই তৃণমূল মানে তাদের উদ্দেশ্যে, তাদের জ্যান্ত আত্মার শান্তি কামনায় ছোট্ট দুটো লাইন দেয়। তৃণমূল মানে যদি ভুল করে একটা উপর ভোট দেন, যারা অনুভব করেছেন তারা বুঝতে পারবেন, যারা অনুভব করে দু তিনবার ঠকেছেন তারা আরো বুঝতে পারবেন। তাদের ভোট করি অনেকেই সোজা হয়ে হাঁটতে পারেন না। তার কারণ তৃণমূল মানে খুব সোজা কথায়
এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তৃণমূল মানে এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তাই গজালেই ছিটে দিন বাড়ন্ত ঘাস। আর সেই গাছে ভুল করে যদি ফোটে জোড়া ফুল, দাদা ফুলটা আসবে উড়ে, নাকে ফোটাবে হুল। আর সেই চোর বলতার হুলে, তৃণমূলের হুলে জ্বলে পুড়ে যাবে তুমি সারাটি জনম। তাই বাঁচতে লাগাও ভাই পদ্মমলন, বাঁচতে লাগাও ভাই পদ্মমলন। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।